আজকে আমার ব্রেড পিৎজা খেতে খুব ইচ্ছা করছে, বানিয়ে দাও না প্লিজ। কিন্তু মা, ঘরে তো ব্রেড নেই, তাই আমি রুটি তরকারি বানিয়ে দিচ্ছি। বাবা ব্রেড নিয়ে এলে ব্রেড পিৎজা বানিয়ে দেবো, কেমন? আসলে রুহির বাবা মদন একটা ব্রেড ফ্যাক্টরিতে কাজ করত। কিছুদিন পর আজকে আমার রুহিমা ব্রেড দেখলে খুব খুশি হবে। কি মদন দা, খুব খুশি দেখাচ্ছে? হ্যাঁ রে রাজেশ, আজকে অনেকগুলো ব্রেড বেঁচে গেছে, মেয়েটা দেখলে আমার খুব খুশি হবে। এই বলে মদন অনেক ব্রেড নিয়ে বাড়িতে চলে আসে। ব্রেড দেখে রুহি আনন্দে হাসতে লাগলো। দেখো বাবা, কত ব্রেড নিয়ে এসেছে, কি মজা! মা মা, এবার আমাকে ব্রেড পিৎজা বানিয়ে দাও। হ্যাঁ বৌমা, এবার তুমি তাড়াতাড়ি করে আমার নাতনির জন্য ব্রেড পিৎজা বানিয়ে দাও, আর তার সাথে সাথে আমার জন্য। মা, আজকে তো আমি সবার জন্য রান্না করে দিয়েছি। ব্রেড পিৎজা বানালে কেউ খাবারগুলো খাবে না, তাই কালকে বানিয়ে দেব। না দিদা, তুমি মাকে বলো না এক্ষুনি বানিয়ে দিতে। আচ্ছা বৌমা, আমাদের জন্য বাদ দাও, তুমি ওর জন্য আজকে বানিয়ে দাও, আমরা কাল খেয়ে নেব। হ্যাঁ গো, তুমি এই মেয়েটার জন্যই বানিয়ে দাও। আর এমনিও তো আমাদের কাছে ফ্রিজ নেই যে আমরা রেখে দেবো পরের জন্যে। এমনিতেও মেয়েটার খুব ইচ্ছে, তুমি মেয়েটার জন্য বানিয়ে দাও, আমরা পরে খেয়ে নেব কোনো সময়। এরপর রজনী রুহিকে ব্রেড পিৎজা বানিয়ে দিলে ও খেয়ে খুব খুশি হয়। কিন্তু পরের দিন মদন যখন ফ্যাক্টরিতে গিয়ে ওভারটাইম করতে লাগলো, তখন যান্ত্রিক গোলযোগের জন্য ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, আর ও সমেত আরো 3 জন মারা যায়। আর অন্যদিকে রজনী বাড়িতে ব্রেড পিৎজা বানাচ্ছিল। আমি ব্রেড পিৎজা বানিয়ে নিয়েছি, এবার ও আসুক, সবাই মিলে বসে একসাথে খাবো, কেমন? অপেক্ষা করতে করতে অনেক দেরি হয়ে গেলে রজনী বলে, মা তুমি আর রুহি ব্রেড পিৎজা খেয়ে নাও, আমি ও এলেই খাবো, কারণ ও ভুলে গেছে আজকে ও ওভারটাইম করবে, তাই আসতে দেরি হবে। তোমরা খেয়ে নাও। ঠিক আছে বৌমা, তাহলে দিয়ে দাও, নাতনি আর আমি মিলে খেয়ে নিই। এরপর রজনী ওদেরকে ব্রেড পিৎজা খেতে দিলে ওরা সেগুলো খেয়ে কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে রজনী গোটা রাত ভরে অপেক্ষা করতে করতে কখন যে ওর চোখ লেগে গেল ও বুঝতেই পারল না। কিন্তু পরের দিন সকালে যখন ওর ঘুম ভাঙে, ও তখন খুবই চিন্তায় পড়ে যায়। আর মদনকে খুঁজতে ও যখনই ঘর থেকে বেরোয়, তখনই দেখে যে ফ্যাক্টরির কিছু লোক মদনের মৃতদেহটা ওর বারান্দায় রেখে দিয়েছে। এই দিকে হতভম্ব হয়ে রজনী জোরে জোরে কাঁদতে লাগলো। হে ভগবান, এ আমার কি হয়ে গেল? কালকে পর্যন্ত তো মানুষটা ভালো ছিল, আজকে কি হয়ে গেল? এ আমার কি হলো? বৌদি, কাল তো আমরা কাজ করে বেরিয়ে গেছিলাম, কিন্তু মদন আর তার সাথে 3 জন ওভারটাইম করার জন্য ফ্যাক্টরিতে থেকে গেছিল। রাতে শর্ট সার্কিটের আগুনে এইসব হয়ে গেল। ভগবান, তুমি আমার সাথে কি অনর্থ করলে? মদন চলে যাওয়ার পর গোটা পরিবারে শোকের ছায়া নেমে আসে। কিন্তু শাশুড়ি সরলা দেবী রজনীকে সাহস জুগিয়ে বলে, এবার থামো বৌমা, আর কত চোখের জল ফেলবে? ও তো চলেই গেছে, আর তুমি যদি সারাদিন এইভাবে না খেয়ে থাকো, তাহলে একদিন এমন না হয় যে রুহির মাথা থেকে তার মায়ের হাতটাও না সরে যায়। বৌমা, তুমি এখন ওর মা আর বাবা, তোমাকেই কিছু কাজ করে মেয়েটার ভরণ পোষণ করতে হবে। কিন্তু আমি কি করব মা? বৌমা, তুমি এটা ভুলে যেও না যে তুমি খুব ভালো ব্রেড পিৎজা বানাতে পারো, তাও আবার ওভেন ছাড়া, যেটা গ্রামে কারোর কাছেই নেই। তাই আমার বিশ্বাস যে তুমি এই ব্রেড পিৎজা বিক্রি করেই সংসার চালাতে পারবে। ভেবো না তোমার স্বামী নেই বলে তুমি একা, তোমার শাশুড়ি তোমার সাথে আছে। শাশুড়ির কথা ও ঠিক বলে মনে হলো। এরপর প্রতিবেশী কাকির ফেলে রাখা ঠেলাটা নিয়ে আসে। তারপর ঘরে রাখা পাউরুটি দিয়ে ও ব্রেড পিৎজা বানিয়ে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতে থাকে। আসুন আসুন, 40 টাকায় ব্রেড পিৎজা খান, আসুন আসুন। তখনই ওর কাছে একজন গ্রাহক আসে। আরে বাহ, মাত্র 40 টাকায় ব্রেড পিৎজা! আমাকেও দাও তো বোন একটা। আরে তুমি জানো না বোন, আমার ব্রেড পিৎজা কত ভালো লাগে। আমাকে তো আগে ব্রেড পিৎজা খেতে গ্রামের বাইরে যেতে হতো, কিন্তু এখন আমাদের গ্রামেই ব্রেড পিৎজা এসে গেছে, শহরে আর কেন যাব? দাদা, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার ব্রেড পিৎজা খুব পছন্দ। আমি আপনাকে নিরাশ হতে দেব না। আমার হাতে ব্রেড পিৎজা খেয়ে আপনি শহরের খাবার ভুলে যাবেন। এই বলেই ওকে ব্রেড পিৎজা দিলে ও তা খেয়ে খুব খুশি হয়ে যায়। এরপর ওই ব্যক্তি গ্রামের সকলের কাছে গিয়ে রজনীর ব্রেড পিৎজার প্রশংসা করলে সবাই তা খেতে ওর কাছে আসে। গ্রামে ব্রেড পিৎজার মতো খাবার পেয়ে সবাই খুব খুশি হয়।
আর এই করে রজনীর অনেক উপার্জনও হতে লাগলো। মা, তুমি ঠিকই বলেছিলে, আত্মবিশ্বাস থাকলে সফল হওয়া যায়। এই নাও আমার প্রথম রোজগার। এটা তুমিই রাখো বৌমা, এটা তোমার পরিশ্রমের ফল। এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও ব্রেড পিৎজাই বিক্রি করত। আর এর কদিন পর একদিন ওর দোকানে এক টুরিস্ট এলো। ওয়াও, কি দারুণ খেতে! আমি তো আজ পর্যন্ত এরকম টেস্টি ব্রেড পিৎজার কখনো খাইনি। ধন্যবাদ দাদা। রজনীর ব্রেড পিৎজা এত ফেমাস হয়ে যায় যে সবাই লাইন দিয়ে ব্রেড পিৎজা খেতে আসে। আর এই করে সে নিজের আর্থিক অবস্থা ঠিক করে নেয় আর একটা সর্বসুখ সম্পন্ন বাড়ি নিয়ে নেয়। আর তার সাথে সে গ্রামের মধ্যে একটা দোকান নিয়ে তাতে ব্রেড পিৎজা বিক্রি করতে থাকে। গায়ত্রী দেবী মুম্বাই শহরে থাকতেন আর তার 3 ছেলে। ওনার 2 ছেলের বিয়ে হয়ে গিয়েছিল। 2 বউ বাড়িতে আসার ফলে গায়ত্রী দেবীর আরাম করারই কথা ছিল, কিন্তু তিনি তা না করে বউদের থেকেও বেশি পরিশ্রম করতেন। তারপর একদিন, এই নাও তোমার চা নাও। আরে, কখনো নিজের ছেলেদেরকেও তো সকালে ডাকতে পারো। আরে, আজ অব্দি আমি নিজের বৌমাদেরই ডাকলাম না, তা ছেলেদের কি ডাকবো বলো? এখন তো ছেলে আর বৌমাদের আরাম করার দিন, তাই আর বেশি কথা বলো না, চলো চা খাবে চলো। তখনই গায়ত্রী দেবীর 2 ছেলেও হলে চলে আসে আর গায়ত্রী দেবী ওদেরকেও চা দেয়। ওরা 4 জন যখন চা খাচ্ছিল, ঠিক সেই সময় 2 বৌমা সুমনা আর পায়েল বাইরে এলো। এই দেখো আমাদের স্বামীদের, আমাদের ওঠার আগেই নিজেরা বাইরে বেরিয়ে এসছে চা খেতে। হ্যাঁ, তা নয় তো আর কি। এখন সবাই ভাববে বাড়ির বউরাই সবার থেকে দেরিতে ওঠে। এরপর 2 জন চুপচাপ করে রান্নাঘরে যায় আর শাশুড়ির তৈরি করা চা খেয়ে নেয়। তারপর ওরা ফ্রেশ হয়ে আবার রান্নাঘরে আসে। বিয়ের আগে কতই না স্বপ্ন দেখেছিলাম, বড় লোকের ছেলের সাথে বিয়ে হবে, বাড়ি গাড়ি থাকবে, বাড়িতে চাকর বাকর থাকবে, আর আমাকে বাড়ির কোনো কাজই করতে হবে না। হ্যাঁ, ঠিকই বলেছিস তুই। আর রোজ রোজ এই 2টো তরকারি রান্না করতে আমিও বোর হয়ে গেছি। ব্যাস, এবার আমার আরাম চাই। আর পরদিন থেকেই জলখাবারে 2টোর পরিবর্তে একটা সবজি রান্না হতে লাগলো। আরে, এ কি, আজকে একটাই সবজি? হ্যাঁ, আসলে না, দুজনেরই শরীরটা না আজকে ভালো নেই। তাহলে ঠিক আছে, তো শরীর ভালো না থাকলে আগেই বলতে পারতে, খাবার না হয় বাইরে থেকে আনিয়ে নিতাম। হ্যাঁ, কিন্তু মা বাবা তো বাইরের খাবার খাবেন না, সেই তো আমাদের রান্নাঘরে যেতেই হবে, তাই আর অর্ডার করতে বললাম না। এইভাবেই বৌমারা কাজ এড়ানোর চেষ্টা করতে লাগলো। আর অন্যদিকে গায়ত্রী দেবী জামা কাপড় কেচে বালতিতে ভরে বড় বৌমা সুমনাকে ডেকে বলল, বৌমা, জামা কাপড়টা কেচে দিয়েছি, একটু ছাদে গিয়ে মেলে দাও না। আসলে আমি না এই বালতিটা নিয়ে ছাদে উঠতে পারবো না। সকাল থেকে সব রান্না আমিই তো করেছি মা, কিছু দায়িত্ব তোমার অন্য বউকেও দাও না। তখনই পায়েল ওখানে এসে ইশারা করে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি তো কোনো কাজই করি না, সব কাজ তো বড় বৌমাই করে। তাহলে যখন কাজ না করার স্ট্যাম্প লেগেই গেছে, তাহলে আমি কোনো কাজই করব না। হ্যাঁ হ্যাঁ, আমিও কোনো কাজের লোক না, আমিও এই বাড়ির বৌমা। 2 বৌমা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিলে গায়ত্রী দেবী বাধ্য হয়ে নিজেই বালতি তুলে ছাদে চলে যায় আর জামা কাপড় মেলে দেয়। এই দেখে 2 বউ হাতে হাতে তালি দিয়ে বলে, সত্যি দিদি, তুমি যা আইডিয়া দিয়েছ না, তার কোনো জবাবই নেই। আজকের পর থেকে কোনো কাজের কথা বললেই আমরা এরকমই নাটক করব, কি বলো? ওই দিন থেকেই কোনো কাজের কথা বললেই ওরা ঝগড়া শুরু করে দিত আর বাধ্য হয়ে সব কাজ গায়ত্রী দেবীকেই করতে হতো। কথায় আছে না, খালি মাথা শয়তানের ঘর। আর এরকমই ওদের 2 জনের সাথে হতে লাগলো। সারাক্ষণ ওরা ফোন হাতে বসে থাকতো আর সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট দেখলেই ওদের জ্বলন হতো। এই দেখো না, কেউ সিঙ্গাপুর যাচ্ছে আর কেউ মানালি, আর আমরা পাশের ধাবা থেকে রুটি খেয়ে এসে বসে আছি। পায়েল, এখন যার যতটুকু চাদর সে তো ততটুকুই পা ফেলবে না? হ্যাঁ, যার যতটুকু অকাজ সে সেটাই বলবে। হ্যাঁ, ঠিকই বললে তুমি। আমাদের কি এরকম ভাগ্য আছে যে বাইরে ট্রিপে যাব? এই বলে 2 বউ নিজেদের রুমে চলে যায়। একদিন গায়ত্রী দেবী তার বৌমাদের রুমে গিয়ে দেখে যে চারিপাশ নোংরা হয়ে আছে। ছি ছি, একই ঘরের অবস্থা করে রেখেছো। তোমরা যখন কোনো কাজ করো না, তখন নিজের ঘরটা তো পরিষ্কার করে রাখবে। জামা কাপড় সব বিছানায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আর পর্দা দেখো কত নোংরা হয়েছে। ওফো মা, জীবন তো একবারই পাওয়া যায়, আর সেই জীবন এই ঘরের কাজ করে শেষ করব?
হ্যাঁ দিদি, তুমি একদম ঠিক বলেছ। শোনো না, বিশাল মার্টে সেল চলছে, চলো শপিং করে আসি। কি গো, যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি রেডি হচ্ছি। দুই বৌমাই শপিং এ বেরিয়ে যায়, আর গায়ত্রী দেবীও বসে বসে এটা ভাবে ওদের কিভাবে শিক্ষা দেবে। আর তাই তিনি খুব তাড়াতাড়ি তৃতীয় ছেলের বিয়ে ঠিক করে ছোট বৌমাকে বাড়িতে নিয়ে আসেন। নতুন বৌমাকে বরণ করার জন্য গায়ত্রী দেবী যখন বরণ ডালা নিয়ে গেটে দাঁড়ালেন, তখনই গাড়ি থেকে ছেলে অর্জুন আর বৌমা প্রিয়াকে নামতে দেখে হেসে বললেন, এই তো চলে এসেছে আমার তৃতীয় বৌমা। গায়ত্রী দেবী নতুন বৌমাকে বরণ করল। পরের দিন প্রিয়া যখন সকালে উঠে বাইরে এলো, গায়ত্রী দেবী ওর হাতে ঘরের চাবি দিয়ে দিল। বৌমা, আজ থেকে এই বাড়ির দায়িত্ব তুমিই নাও। অন্য দুই বৌমাদের তো সংসার নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। মা, এটা বেশি বাড়াবাড়ি হচ্ছে না? নতুন বৌমা আসতে না আসতেই তুমি ওকে চাবিটা দিয়ে দিলে। হ্যাঁ, এই বাড়ি নিয়ে যখন তোমাদের কোনো মাথা ব্যথাই নেই, তখন তো আমি নতুন বৌমাকেই বলবো। মা, তুমি একদম চিন্তা করো না, এখন থেকে এই বাড়ির দায়িত্ব পুরো আমার। ওই দিন থেকে প্রিয়া সংসারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। ও সকাল সকাল উঠে সব রান্নাবান্না সেরে নিত আর শ্বশুর শাশুড়ির খুব সেবা করত। আর গায়ত্রী দেবীও জেনে বুঝে যে কোনো গিফট এনে ছোট বৌমাকেই দিত। আর এইভাবেই গায়ত্রী দেবীর সাথে সাথে বাড়ির সবাই ছোট বৌমাকেই ভালোবাসত, আর ওই দুই বউকে কেউ আর পাত্তাই দিত না। আর এই করেই ওরা নিজেদের ভুলটাও বুঝতে পারে। আর এরপর ওই দুই বৌমাও সকাল সকাল উঠে বাড়ির সব কাজ করতে লাগলো আর সবার সাথে ভালো ব্যবহার করতে লাগলো। এই দেখে গায়ত্রী দেবীরও ভালো লাগে আর সবাই মিলে সুখে থাকতে লাগলো।